আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে রাহান, শোনা যাচ্ছে। আমি আমার ওকে। ফোন থেকে চেক করলাম, পুরোপুরি ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা লাইভটা শুরু করে দেই, আর সবাই জয়েন আমরা করুক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। এটা হচ্ছে আমাদের ফেসবুক লাইভের প্রথম পডকাস্ট। এর আগে আমরা লাইভ পডকাস্ট আসলে করি নাই। আচ্ছা, উষ্ণ উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আহ, পরিচয়টা দিয়ে শুরু থ্যাংক করি। ইউ। আমার পরিচয়টা তো আগে দিই। আমি ইমরান মাহমুদ শান্ত, বগুড়া সরকারি আইএসসি এর 2017-18 শিক্ষাবর্ষের ফিজিওথেরাপি অনুষদের শিক্ষার্থী ছিলাম, এবং আমার গেস্ট আজকে যিনি, সেও আমার ফ্রেন্ড, এবং আমরা একই শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছিলাম। ওর পরিচয়টা ওই দিক, ওর পরিচয় হ্যাঁ, এবং ওর ব্যাকগ্রাউন্ড এবং এখন ও কোথায় আছে পুরো ব্যাপারটা সুন্দর। রায়হান প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি মোহাম্মদ আবু রায়হান। আমি বগুড়া আইএসটির স্টুডেন্ট ছিলাম, ফিজিওথেরাপিতে পড়তেছিলাম, পড়ছি আর কি, পড়েছি। 2017-18 ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। তো তারপর থেকে ফিজিওথেরাপি পাশ করে আমি ব্যাচেলর করার জন্য এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছি। আমি ইনফরমেশন টেকনোলজিতে, আইটিতে ব্যাচেলর করতেছি এখানে, এডিথ কাউন ইউনিভার্সিটিতে। তো এই তো আমার ইন্ট্রোডাকশন। আচ্ছা, সময় দিছো এই জন্য আহ অবশ্যই শুধু আমি না, যারা তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছে সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। আসলে আমরা যারা আইএসসি বা ম্যাথস ব্যাকগ্রাউন্ড থেকে লেখাপড়া শেষ করি, করার পরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি। কিভাবে বাইরে যাওয়া যায়, এবং আমাদের ডিপার্টমেন্ট গুলা থেকেও কি উচ্চশিক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, বা সরাসরি জবে জয়েন করা যায় কিনা, এই ব্যাপারগুলো নিয়ে পরিষ্কার ভাবে কেউ গাইডলাইন সেভাবে কিন্তু এখন পর্যন্ত উপস্থাপন করে নাই আমাদের কমিউনিটির জন্য। তবে আমি আজকে তোমাকে নিয়ে যে ফেসবুকে পোস্টটা দিছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করছে যে আসলে আইএসসি ম্যাথের ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে এই ডিপার্টমেন্ট গুলোর বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে কেউ যদি লেখাপড়া করে, তাহলে আমাদের এতে উপকারটা কি? আচ্ছা, আমি তাদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, যারা বিসিএস এর কথা যদি বলি, অনেক ডাক্তারকে দেখবেন যে তারা আসলে হেলথে বিসিএস না দিয়ে তারা কিন্তু প্রশাসনে দিচ্ছে, ক্যাডারে দিচ্ছে, এক্স্যাক্টলি। বিভিন্ন ক্যাডারে যাচ্ছে তাদের পছন্দ মতো। হুম। শুধুমাত্র ডাক্তারদের ব্যাপারই না, আরো অনেক প্রফেশনের, ঝংকার মাহবুবের কথা যদি আমরা দেখি, অনেক পপুলার একজন ইউটিউবার। তো উনি উনি কিন্তু আসলে কোডিং করে মূলত, অথচ হুম। হুম। ওনার আহ, শিক্ষাগত যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আসলে সিএসসি ছিল না। আচ্ছা, আমি 30 সেকেন্ডের একটু ব্রেক নিচ্ছি, 30 সেকেন্ডের। হ্যাঁ, শিওর। আচ্ছা, হ্যাঁ রায়হান শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, ওকে। এরকম তুমি অনেকেই দেখতে পাবো, যেমন আমাদের দেশের যদি উদাহরণ দিই, তাহলে হচ্ছে আব্দুল লতিফ শাহ, তিনি কিন্তু একজন ডাক্তার, অথচ উনি সাংবাদিকতাকেই ওনার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। তো আইআইটি ম্যাথস এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে যে স্টুডেন্টরা খুব বেশি খোঁজ খবর নিয়ে আসে এমন নাও হতে পারে, অনেকেই হয়তো ভালোভাবে ভেবে চিন্তে আসে না, বা পাস করার পর দেখে যে বাস্তবতাটা ভিন্ন, তার ক্যারিয়ার সুইচ করা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভাবতে পারে যে আমার কোন ডিপার্টমেন্টে পড়া উচিত, বা বিদেশে যাওয়া উচিত কিনা, আর চেঞ্জ করা উচিত কিনা। এই দিক বিবেচনা আচ্ছা। করে আসলে মনে হয় যে তোমার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা সবচাইতে ভালো হবে, এবং সবচেয়ে ইনফরমেশন গুলো আমরা ভালো পাবো তোমার থেকে। তো প্রথমে তোমার থেকে ইনশাআল্লাহ, যেটা ইনশাআল্লাহ। জানতে চাইবো, সেটা হচ্ছে যে তুমি ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করছো, তুমি আসলে কেন আইএসসি তে আসছিলা, কেনই বা ফিজিওথেরাপিতে, এবং তুমি ডিপ্লোমা শেষ করার পরে বিদেশে চলে গেছো, সেইটা আবার হচ্ছে নন মেডিকেল একটা সাবজেক্ট নিয়ে পড়ছে। তোমার এই ডিপার্টমেন্ট সুইচ করার কারণটা কি? আর হচ্ছে তুমি কেন আইএসসি তে আসছিলা? তুমি কি যে সম্ভাবনাকে দেখে আইএসসি তে আসছিলে সেটা পাও নাই? Please। ওকে। তো প্রথমে আমি স্টার্ট করব, আসলে আমি কেন আইএসটি তে আসছিলাম। তো যখন আমি আহ, আমার সেকেন্ডারি স্কুল এক্সাম দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, তখন
আগে থেকেই চিন্তা ভাবনা ছিল যে কোনো প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু করব, প্র্যাকটিক্যাল রিলেটেড পড়াশোনা করব। তো সেই থেকে আর কি আহ রিসার্চ শুরু করি ওই সময় কি করা যায়। তো ফ্যামিলি থেকেও বলতেছিল যে মেডিকেল রিলেটেড কিছু করলে ভালো হয় আর কি, এটার ফিউচার সম্ভাবনা ভালো সবকিছু। তো তখন সবকিছু চিন্তা ভাবনা করে আরো বড়দের পরামর্শ নিয়েছিলাম। এগুলোর থেকে তখন জানতে পারলাম যে আইএসটি আছে এরকম একটা মানে প্ল্যাটফর্ম ইনস্টিটিউট আছে যেখানে হেলথ রিলেটেড ডিপ্লোমা করা যায় এবং সেখানে ভালো কিছু করা যায়, করা সম্ভব। তো তখন আমি সে থেকেই আর কি আমার অ্যাডমিশন হওয়া ফিজিওথেরাপিতে। তখন ফিজিওথেরাপি নিয়ে আমি খুব বেশি জানতাম না যে ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি কি জিনিস। তো আমি একজনের সাথে কনসাল্ট করি, উনি মানে মেডিকেল ফিল্ডে থাকে। তো উনি আমাকে বলছিল যে হ্যাঁ, ফিজিওথেরাপি অনেক ভালো, এটার ইন ফিউচারে অনেক ভালো কিছু হবে। তো সেখান থেকে আমি ফিজিওথেরাপিতে আমার আইএসটি তে আসা, আল্লাহর রহমতে আমার বগুড়া আইএসটি তে চান্স হয়ে গেছিল, পড়াশোনা হয়ে গেছে। তো এই হচ্ছে আইএসটি তে আসার পিছনের গল্প। এখন আসি আমি, এখন আইএসটি থেকে কিভাবে মানে আমি সুইচ কেন করলাম, তো সাবজেক্ট কেন সুইচ করলাম বা ক্যারিয়ার পাথওয়ে কেন চেঞ্জ করলাম। হুম, আসলে অ্যাকচুয়ালি কি আহ, আমার ইটস রাইট যে আমার ডিপ্লোমা আছে ফিজিওথেরাপিতে, আমি আমি ফিজিওথেরাপি জানি। বাট আই উড লাইক টু এক্সপ্লোর ডিফারেন্ট ফিল্ড অফ সায়েন্স। আমি সায়েন্সের অন্য ফিল্ডটাও এক্সপ্লোর করতে চাই। যখন আমি পড়াশোনার কথা চিন্তা করব বাইরে, তখন এটা এমন না যে আমাকে একটা সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি ওইটা নিয়েই পড়াশোনা করতে চাই বা অন্য কিছু এক্সপ্লোর করতে চাচ্ছি না, এরকম না, বা করতে পারবো না এরকম না। এখানে কোনো কিছু বাউন্ডারি নাই। তুমি চাইলেই তুমি সায়েন্স, তুমি তোমার ডিপ্লোমা আছে, ইটস গুড। তুমি চাইলেই সায়েন্সের অন্য ফিল্ড গুলাও এক্সপ্লোর করতে পারবা। তো আমি হুম, আমি ভাবছি যে আমার ডিপ্লোমা আছে ফিজিওথেরাপিতে, আমি ফিজিওথেরাপি জানি। মেবি ইন ফিউচার আমি ফিজিওথেরাপি নিয়েও কাজ করব। বাট আই উড লাইক টু এক্সপ্লোর অ্যানাদার ফিল্ড অফ সায়েন্স লাইক আইটি। আইটিতে আমার আসার পিছনের প্যাশন হচ্ছে আমার প্রোগ্রামিং, কোডিং এগুলোর পিছনে একটু মানে একটু টান ছিল, আগ্রহ। আগ্রহ ছিল। এই এই হচ্ছে বিষয়। আর এমন না যে ফিজিওথেরাপি করতে পারতাম না, ফিজিওথেরাপিও করতে পারতাম চাইলে। ইভেন আরো অনেক অপশন আছে, হ্যাঁ, আমাদের ডিপ্লোমা থেকেই। আমরা তো যখন আইএসটি তে পড়াশোনা করি তখন তো আমাদের আসলে হয় না, বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে এইচএসসি বেসড। মানে ওনা এইচএসসি যারা করতেছে ওদেরকে নিয়ে সবকিছু অ্যাডমিশন, বাইরে যাওয়া, সবকিছু ইনফরমেশন, মানে যা কিছু লাগে সবকিছু অ্যাভেলেবল। বাট আমাদের এই আইএসটি থেকে কিন্তু মানে এই যে বাইরে আসা যায় বা এই এই ইনফরমেশন গুলা এগুলো কিন্তু স্টুডেন্টরা পায় না, বা এই ধরনের হ্যাঁ। ইনফরমেশন দেওয়ার তেমন লোক নাই, মানুষ নাই আর কি। হুম, হুম, সো হুম। সেদিক থেকে চিন্তা ভাবনা করলে আমাদের কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন আমরা ওই সময় পাই নাই। তো এমন না যে আমরা আসতে পারবো না, যারা আইএসটি তে যে কোনো ডিপ্লোমা করে যে কেউ চাইলে বাইরে যেতে পারবে, পড়াশোনা করতে পারবে, ওয়ে আছে। এবং এটা যথেষ্ট সুযোগ সুবিধা। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের এইচএসসির সমমান বা ইভেন তার থেকেও বেটার। কজ আমরা 3 বছর পড়াশোনা করি, আবার তার সাথে আমাদের ফিল্ড ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকে। তো বাইরে পড়াশোনা করলে বা বাইরের হুম, ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই করলে ওরা এটাকে এইচএসসি ইকুইভ্যালেন্ট দেখে। আবার একটা হুম। প্লাস পয়েন্টও থাকে এই জায়গায়, সেটা হচ্ছে এই যে আমাদের ফিল্ড ট্রেনিং একটা থাকে, এটাকে ওরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে দেখে। আচ্ছা, তো আচ্ছা। এই হচ্ছে বিষয়। আচ্ছা রায়হান, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি, তুমি একটু জাস্ট মেসেজটা পড়ে হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দাও, ঠিক আছে? ওকে। ওকে। তো রায়হান, আমি আহ, হঠাৎ করেই শুনলাম যে তুমি অস্ট্রেলিয়াতে চলে গেছো। হুম, এবং দেশের পরিস্থিতি যখন খুবই বাজে ছিল, চারিদিকে প্রচন্ড রকমের আন্দোলন সংগ্রাম চলতেছে, আমরা আসলে সবাই মাঠে ছিলাম দেশ হুম, হুম, স্বাধীনতায়।
এই সময়টাতেই তোমার ভিসা হয় এবং তুমি তাৎক্ষণিক চলে যাও। তো আমি জানতামই না যে তুমি চলে গেছো। আমাকে মিলন বলতেছে যে আমাদের রায়হান তো চলে গেছে। তো আমি একটু অবাক হলাম যে চলে গেল অথচ কিছু জানালো না, এটা কেমন একটা ব্যাপার। তো তারপর থেকে তোমার সঙ্গে কথা বলার বলতে সবার সামনে তোমাকে নিয়ে কথা বলার একটা আগ্রহ ছিল যে অস্ট্রেলিয়াতে আমাদের আচ্ছা আইএইচসি স্টুডেন্টদের জন্য আসলে ক্যারিয়ারটা কেমন হইতে পারে, প্রকৃতপক্ষে ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে সেখানে যাওয়া সম্ভব কিনা, এবং আমাদের আইএইচসির যে ডিপার্টমেন্ট গুলো আছে এই ডিপার্টমেন্ট গুলাতে ডিপ্লোমা করে ওইখানে ব্যাচেলর করা, বা আমরা যদি ব্যাচেলরের কথা বাদই দিই, সরাসরি গিয়ে জব করার কোনো ব্যবস্থা আছে কিনা, তুমি আসলে কতটুকু জানো? আচ্ছা। এখন আমাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট, এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের একটা রেকগনাইজড বোর্ড নেই, যেটাতে আমরা পড়াশোনা হুম, করি হুম। ডিপ্লোমা। এটার রেকগনাইজড বোর্ড না থাকার কারণে এটা বাইরের অনেক হ্যাঁ। দেশে ইউনিভার্সিটি গুলাতে এরা এই সার্টিফিকেটটা রেকগনাইজ করে না। মানে তারা চিনে না যে এটা আসলে কিসের আন্ডারে এটা ছিল। আচ্ছা, আচ্ছা। ঠিক মানে আছে? ওরা তো সার্টিফিকেটটা হ্যাঁ, নিয়ে একটু কনফিউজড হয়ে যায় যে আসলে এটা কনফিউজড গ্রহণ হয়ে যায়। করার মতো নাকি হ্যাঁ, গ্রহণ করার মতো না। এক্স্যাক্টলি। তখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই সার্টিফিকেটটা আহ ইয়ে করে তোমার হচ্ছে নোটারি করে নিতে হয়, যে বাংলাদেশ থেকে কোনো একটা উকিল থেকে, উকিলের কাছ থেকে এটা নোটারি করে নিলে ও তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ এটা ট্রু, সার্টিফিকেটটা এটা রিয়েল, এটা করা হয়েছে। আচ্ছা রায়হান, আমি তো একটু তোমার কথার কথা বলি। সেটা হচ্ছে যে ধরো তোমার ডিপ্লোমার যে সার্টিফিকেটটা, তুমি কি এটা মেইন সার্টিফিকেট দিয়ে গেছো নাকি তুমি হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট উঠাইছো? না, আমার তো মেইন সার্টিফিকেট আমি তোলার উঠানোর সময় পাই নাই, আমি প্রভিশনাল দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, প্রভিশনাল দিয়ে এইটা আমার হচ্ছে তুমি অ্যাডমিশন হয়েছে। তুমি তুমি প্রথমে হচ্ছে তুমি মার্কশিটটাকে, যেহেতু ৩ বছরের ৩টা আলাদা আলাদা মার্কশিট, এটা কি তুমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে গিয়ে একাডেমিক আচ্ছা, ট্রান্সক্রিপ্ট করে নিছো? হ্যাঁ, আচ্ছা, আমি এটাতে আসতেছিলাম, এটা প্রসেস গুলা আমি একটু মানে এলাবোরেট করব। হ্যাঁ, মানে তুমি তুমি প্রসেস, একটু এইভাবে বলো যে আসলে তুমি প্রথমে সার্টিফিকেট গুলা কলেজ থেকে উঠাইলা, কি কি আচ্ছা, কাগজ উঠাইলা, তারপরে ইউনিয়ন তাহলে পরিষদ আমি থেকে কোনো নাগরিক আমি তো দিছে কিনা, মানে টোটাল কাগজপত্র গুলা একটু বলো। আমি একটু বলে নেই, টোটাল কাগজপত্র গুলা একটু বলো, এবং সেই কাগজপত্র গুলো নিয়ে তুমি ফটোকপি করলা, করে কোথায় কোথায় গেলা, কার সিগনেচার লাগলো, এবং পরবর্তীতে ওইটা কাকে কাকে মেইল করলা, বা কোথায় থেকে তুমি ভিসা অফিসে কি কি দিলা, মানে পুরো ব্যাপারটা তুমি যদি একটু এক্সপ্লেইন করো, যারা যেতে চায় তারা আসলে এটাই জানতে চায় যে ভাই আমি আমার সার্টিফিকেটটা কোথায় নিয়ে গিয়ে দেখাবো বা কোথায় থেকে কি করে নিবো। আচ্ছা, তাহলে আমরা আমাদের কথার যে স্ট্রিমে ছিলাম আমরা, যে আসলে কিভাবে যাওয়া যায় বা কি ফিউচার, এগুলাতে পরে যাই। এখন আমরা প্রসেসটাই আসি হ্যাঁ, 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 সর্বপ্রথম থেকে কি শুরু। রাইট। ওকে, আমাদের আইএসটি থেকে পাশ করার পরে আমরা জানি যে আমাদের সার্টিফিকেটটা হাতে পাইতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ। তা আমি আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের ফাইনাল এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই আমরা যেন বোর্ডে যাই, যে ওনাদের থেকে সার্টিফিকেটটা উঠাই নিয়ে আসি। ইট ডাজন্ট ম্যাটার ইটস প্রভিশনাল অর অরিজিনাল সার্টিফিকেট, ডাজন্ট ম্যাটার। সো প্রভিশনাল হইলেও হুম। হবে, আমরা সার্টিফিকেটটা উঠাই রাখবো। প্লাস আমাদের যে তিনটা আমরা তিনটার ফাইনাল আমাদের ইয়ে থাকে, মার্কশিট থাকে, এই তিনটা নিয়ে গিয়ে ওনাদের থেকে আমরা একটা একাডেমিক ট্রান্সক্রিপ্ট নেব। একটা ট্রান্সক্রিপ্ট দিয়ে দেয় একটা পেজে, একটা অফিসিয়াল পেজে তিনটা ইয়ারের মার্কস গুলো থাকে, প্লাস আরো মানে মানে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট আর কি, যেরকম হয়। হুম। আচ্ছা, আচ্ছা, মানে ৩টা মার্কশিট বা ৩টা হোক বা কারো সাপ্লি থেকে যদি ১০টা হয় তাহলে সেটা একটা হ্যাঁ, পেজে করে দিবে, তাই তো? সবগুলো নিয়ে যে আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে জমা দিলে ওনারা তখন আমাদেরকে হুম, একটা হুম। সময় দিবে যে এই তারিখে এসে তুমি এটা নিয়ে যেও। তো আচ্ছা, সেই তখন ক্ষেত্রে আমরা কি ওরা কি একটা জিপিএ সিজিপিএ দিয়ে দিবে কিনা আবার? না, আমাদের এইটাতে সিজিপিএ নাই, এটা পলিটেকনিকে থাকে, সিজিপিএ। আমাদের এটাতে থাকে না। আচ্ছা। বাট সিজিপিএ দরকার হয় না যখন বাইরের ইউনিভার্সিটিতে গুলো, ডিপেন্ড করে। কোন কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস আছে সিজিপিএ, কোন কোন ইউনিভার্সিটি, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস তারা পার্সেন্টেজে মার্কস ক্যালকুলেট করে যে তুমি কত আচ্ছা, আচ্ছা। পার্সেন্ট মার্ক পাইছো, লাইক 60 অর 70। সো সিজিপিএ এটা কোনো বড় বিষয় না, আমাদেরটাতে সিজিপিএ থাকে না। তো এই হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্টের কথা বললাম। প্রথমে হচ্ছে হুম, হুম। সার্টিফিকেট, তারপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আচ্ছা, তারপরে আমাদের আসবে সার্টিফিকেট। হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। তারপরে আমরা যেটা করব,
এই কাগজগুলা আমরা ফটোকপি করব। ফটোকপি তো করবোই মাস্ট। ২-৩ টা কপি করে ফটোকপি করে অরিজিনাল গুলাও রেখে দেব। এগুলা আমরা একটা উকিলের কাছ থেকে নোটারি করে নেব। করে স্ক্যান করে রেখে দিলে এনাফ। সর্বপ্রথম কাজই হচ্ছে কাগজগুলো জমানো। তারপরে আমাদের কাজ হবে আমাদের এসএসসি, এইচএসসি যদি কেউ দিয়ে থাকে এইচএসসি, অথবা এই যে আমাদের যে সার্টিফিকেট গুলোর কথা বললাম, এইগুলা নিয়ে উনি কেউ যদি যে ইউনিভার্সিটি প্রেফারেন্স থাকে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের অ্যাডমিশন টিমকে ইমেইল করা যে আমার এই সার্টিফিকেট, আমি এইগুলা দিয়ে আমি অ্যাডমিশন হইতে পারবো কিনা। তখন ওনারা সুন্দর করে গাইড করে দিবে, রিপ্লাই করে দিবে ইমেইলে যে তোমার কি কি করা উচিত, আচ্ছা এগুলা কি অ্যাকসেপ্টেবল কিনা। আচ্ছা আচ্ছা। তারপরে এই তো হচ্ছে কাগজপাতির বিষয়। আমাদের খুব বেশি যে কাগজপাতি ইয়ে করতে হবে এমন না। এই হচ্ছে অ্যাডমিশনের প্রসেস। এরপরে যদি আমি সেকেন্ড স্টেজে যাই, যে অ্যাডমিশন হওয়ার পরে অফার লেটার আসলো, হুম, তারপরে আমরা ফার্দার স্টেপে যাচ্ছি, তখন আমাদেরকে যেটা করতে হবে, অনেক দেশের রিকোয়ারমেন্টস থাকে, ব্যাংক ব্যালেন্স শো দেখাতে হয়। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এটার তোমার একটা আসলে বিষয় দেখাইতে আছে। হয়েছে কিনা? হ্যাঁ, এটা আমাকেও দেখাইতে হয়েছে। ইভেন ফার্স্ট আচ্ছা, ওয়ার্ল্ডের কান্ট্রিতে গেলে তুমি কি এটা দেখাতে পরিমাণটা হয়। বলবা? আসলে এটা ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি। বাট আচ্ছা এখানে আমার এইখানে অস্ট্রেলিয়াতে আসলে আমি সাজেস্ট করব যে মিনিমাম 50 লাখ দেখাতে, কারণ এটা একটা সেফ সাইডে রাখে। 50 লাখ আচ্ছা। দেখাইলে হুম, হুম, এটার একটা ওয়ে আছে কিভাবে, অনেকের হয়তো সবাই তো আর 50 লাখ দেখানো সম্ভব না। আচ্ছা। এটার একটা ওয়ে আছে, এটা নিয়ে আমি এখানে বলতে চাচ্ছি না। যদি কেউ এই ব্যাপারে জানতে চায়, জানতে তাহলে চাই তাইলে পার্সোনালি বলা তোমাকে, যাবে, হ্যাঁ, তাই না? পার্সোনালি তোমাকে অথবা আমাকে নক করলে আমি এটা বলবো, ঠিক আছে? আচ্ছা তো এটা হচ্ছে ব্যাংকের কাগজগুলো রেডি করা। ইভেন এটা আমি বলবো, কারো যদি ইচ্ছা থাকে বাইরে যাওয়ার, তো যখন থেকে সে স্টার্ট করবে কাজগুলো তখনই এটা করে ফেলতে। কারণ ব্যাংকের স্টেটমেন্টটার একটা ম্যাচুরিটি হতে হয় মিনিমাম 3 মান্থস, যখন ও ভিসা আচ্ছা অ্যাপ্লিকেশন আচ্ছা, করবে মানে তার আগে থেকে। তুমি তুমি যখন এই টাকাটা তোমার তোমার নিজস্ব সেভিংস অ্যাকাউন্টে রাখবা, তাই না? রাখার পরে না, হচ্ছে নিজস্ব তোমার, না। নিজস্ব আচ্ছা, না, এটা থেকে এটা এটা রাখবে যে স্পন্সর হবে। মানে আমি সাপোজ আমি আসলাম, আমার বাবা আমার স্পন্সর, উনি হুম হুম হুম। ওনার অ্যাকাউন্টে টাকাটা থাকবে। আর এটার জন্য মানে প্রপার, তুমি যে লেখাপড়া করবে তোমার খরচটা আসলে কে বহন করবে, হ্যাঁ, তার কে অ্যাকাউন্টে বহন থাকবে। করবে এক্স্যাক্টলি। আর এটার পিছনে আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আহ, তখনই করে ফেলা উচিত উকিলকে দিয়ে, যে আমার এই টাকাটা যে আমি রাখছি, এটার সোর্সটা কি আসলে। তো তখন উকিল হুম। ডিফারেন্ট ওয়েতে অনেক কিছু বানায় দিবে, সমস্যা নাই। ধরো যে তুমি ল্যান্ড সেল করছো, ল্যান্ড সেলের বা সেটা কি প্রপার্টি সেল, করতে হবে উকিল জানে ওইটা, তাই না? হ্যাঁ ওইটাই আর কি। তো ওইটাতে আমরা আর না যাই। এখন এরপরের বিষয় হচ্ছে এইগুলা ভার্সিটি থেকে তো অফার লেটার আসার পরে এই কাজগুলো করতে হবে। তো তারপরে তোমার আসে আসে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের বিষয়টা। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের সবগুলো সার্টিফিকেটস লাগবে, ব্যাংকের এই কাগজগুলো লাগবে। তারপরে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এইগুলা ব্যাংক থেকে যেগুলা যাবতীয় কাগজ আসে। তারপরে যে স্পন্সর হবে তার প্রপার্টির যে ডিড গুলো আছে, ল্যান্ড ডিড বা অন্য প্রপার্টি হুম যেগুলাই হুম থাক, এগুলা উকিলকে দিয়ে কাজ করায় নিয়ে এইগুলা হুম। ভিসা। আমার আমার অস্ট্রেলিয়ার কথা যদি বলি, তো সব অনলাইনে, কোথাও এম্বাসিতে ফেস করতে হয় না। অনলাইনে এইগুলার সফট কপি আপলোড করে দিতে হয়। তো এই হচ্ছে ভিসা পর্যন্ত প্রসেস। আচ্ছা। বাট এর মাঝে আরেকটা বিষয় আছে, যে বাইরে আসার চিন্তা যেই করবে তাকে ফার্স্ট আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া, এবং সেটাতে হুম হুম হুম। রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা স্কোর উঠাইতে হবে। লাইক তোমার স্কোর কত? আমার স্কোর ছিল, আমি আইএলটিএস দিছিলাম, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমার স্কোর ছিল 6.5। বাট আচ্ছা আমি সাজেস্ট করব, কেউ যদি আইএলটিএস এ ভয় পায় বা আইএলটিএস দিতে একটু বেশি হার্ড মনে হয়, তাহলে আরেকটা টেস্ট আছে যেটা এখন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই, সেটা হচ্ছে পিটিই, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। এটা কম্পারেটিভলি আইএলটিএস এর থেকে একটু ইজি আছে। তো এটাও করতে পারে।
বাট এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা করতে হবে, তাছাড়া বাইরে পড়াশোনা করা যাবে না। তো আর এই হচ্ছে প্রথমেই কেউ যদি নিয়ত করে যে আমি বাইরে লেখাপড়া করতে যাব, তাহলে প্রথমেই তাকে একটা আইএলটিএস এর বা পিটি বললা সেটা প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, তাই না? আসলে এক্স্যাক্টলি। অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস মানে রিসেন্টলি আমি এই বিষয়টা নিয়ে হুম। কাজ করা শুরু করার পর অনেকেই বলতেছে যে ভাই আসলে বিদেশে যাওয়ার ব্যাপারে কি করা যায়। আমি আহ, সবকিছু জানি না, সবার থেকে জানার চেষ্টা করতেছি। এবং যেই এখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছে এই ব্যাপারটা, আমি প্রথমেই বলছি ভাই তুমি আগে আইএলটিএস নিয়ে একটু চিন্তা ভাবনা করো। তুমি আইএলটিএস শেষ করে তারপরে আসো, তাইলে আমি তোমাকে যোগাযোগ করাই দেবো কে কোন দেশে আছে। তুমি যে দেশে এক্স্যাক্টলি। যেতে চাও সে যতটুকু জানে ততটুকু হেল্প করবে। নয়তো হয় কি দেখা যায় যে অনেকেই বিদেশে যেতে চায়, কিন্তু যাওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হবে এটা করতে আসলে রাজি না। সেক্ষেত্রে যখন হ্যাঁ, কেউ আইএলটিএস শেষ করে ফেলবে তখন কিন্তু বোঝা যাবে যে আসলে এ সত্যিই যাবে। তখন হেল্প করতেও ভালো এইটাই লাগবে, হচ্ছে তাই না? বিষয়। যখন নয়তো আইএলটিএস শুধুমাত্র কেউ করবে, কথা বলা হবে। হুম, রাইট। যখন আইএলটিএস বা এই ধরনের টেস্ট কেউ দিবে তখন তার ভিতরেই ওই স্পিরিটটা চলে আসবে যে আমি এটা করছি, আমাকে এখন নেক্সট স্টেপ করতে হবে, যাইতে হবে। এটাই হচ্ছে বিষয়। তো রিকোয়ারমেন্টস এর মধ্যে এই যে যেগুলা বললাম, সর্বপ্রথম হচ্ছে সার্টিফিকেটস গুলা গ্যাদার করা, তারপরে আইএলটিএস এক্সাম তো দিতে হবে, আইএলটিএস, তারপরে তোমার হচ্ছে ব্যাংকের কাগজগুলা, ব্যাংকের কাজ, আহ, টাকা পয়সার বিষয়ে যেগুলো, যে স্পন্সর হবে তার সব ডকুমেন্টস, তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। তো আচ্ছা। এই হচ্ছে হোল প্রসেস প্রথম থেকে। ওকে। আচ্ছা তাহলে আহ, আমার আগের প্রশ্নটার আগে তোমাকে একটা কোয়েশ্চেন করি। সেইটা হচ্ছে হ্যাঁ। যে তুমি আসলে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে খুঁজে বের করছো? আচ্ছা, এটার একটা আহ, ইয়ে আছে। এখন তো সময় আমাদের হচ্ছে মানে ডিজিটাল এইজ, মডার্ন এইজ, ইন্টারনেটের সব আছে, গুগল করলে সব পাওয়া যায়। তারপরেও যদি কেউ ডিফিকাল্টি ফেস করে ইউনিভার্সিটি চুজ করতে, তাহলে আমি বলবো যে ইউএস নিউজ একটা ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে র্যাঙ্ক অনুযায়ী ইউনিভার্সিটি দেখতে পারবে, তাদের র্যাঙ্ক কি, টিউশন ফিস কত, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব ইনফরমেশন ওইখানে দেওয়া আছে। হ্যাঁ, তো ওইখান থেকে খুঁজে বের করতে পারে। তার ইভেন ইউনিভার্সিটি চুজ করার পরে ইউনিভার্সিটি কিন্তু ওয়েবসাইট আছে, ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন করার ওয়ে, তারপরে টিউশন ফিস, কি কি সাবজেক্টে করতে পারবে, সব ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে চুজ করতে পারবে। এটা অর্থাৎ আসলে কেউ যদি পার্সোনাল, পার্সন আচ্ছা টু কেউ পার্সন যদি ভ্যারি করে, যেতে তো চায়। এই জন্য আমি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির নাম বলতেছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে কেউ যদি একটা দেশে যেতে চায় তার প্রথমেই উচিত সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একটা লিস্ট করা এবং হ্যাঁ, কোনগুলো তার সাবজেক্ট আছে খুঁজে বের করা। এটা কিন্তু খুব কঠিন না খুব কিছু না। কঠিন কারণ আমি কিছু না, যদি search এটা করি খুবই যে, সিম্পল। ধরো যে ওয়াল ইউনিভার্সিটি লিস্ট অফ বাংলাদেশ এই টাইপের কিছু দিয়ে যদি সার্চ করি তাইলে মনে হয় যে বাংলাদেশ সব ইউনিভার্সিটি লিস্ট চলে আসবে। এরকম হুম, আসলে এক্স্যাক্টলি। যেতে চায় ইউনিভার্সিটি গুলো বের করে ওয়েবসাইট গুলো ঘেটে ঘেটে কিন্তু ওয়েবসাইটে ডিটেল দেওয়া আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা অ্যাক্সেস করবে কিনা, করলে কিভাবে করবে, কত কি লাগবে, কি পেপারস লাগবে, হুম, সবকিছু কিন্তু দেওয়া আছে। এবং এভরিথিং এভরিথিং। এভরিথিং পুরো প্রসেসটাই হ্যাঁ, আসলে দেওয়া আছে। এটা আসলে মানে যে যেতে চায় সে কিন্তু খুঁজে বের করে নিবে ভাই, তাই না? হ্যাঁ, তো এক্স্যাক্টলি। আমরা ধরো আগের প্রশ্নটা একটু তোমার থেকে শুনি যে আসলে আইএসসি ডিপার্টমেন্ট গুলোর অপরচুনিটি আসলে বাইরে কেমন আচ্ছা, বা অস্ট্রেলিয়াতে কেমন, আইএসটি, তুমি কোন সব দেশে ট্রাই করছো সেটাও একটু জানাও। ওকে, আইএসটির আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে, লাইক ফিজিওথেরাপি, প্যাথোলজি, ডেন্টাল, আরো যে যে বাকিগুলো আছে, ফার্মেসি, সো ইটস অল গুড, সবগুলাই ভালো। বাট সমস্যা হচ্ছে আমাদেরকে যে কারিকুলামটা পড়ানো হয়, ইটস নট এনাফ, ইটস নট সাফিসিয়েন্ট টু গেট এ জব ইন অ্যাব্রড। বাইরে একটা জব পাওয়ার জন্য এটা সাফিসিয়েন্ট না। আমাদেরকে এটা পড়ানো হয় জাস্ট আমাদেরকে টেকনিক্যালি রেডি করে কারিগরি ভাবে মানে দেশের ভিতরে কাজ করানোর জন্য, ঠিক আচ্ছা আছে, ম্যান পাওয়ারের জন্য। বাট বাইরে যদি আমরা চিন্তা করি যে আমরা আমরা ডিপ্লোমা করে বাইরে যে কাজ করতে পারবো কিনা, বা স্কিল মাইগ্রেট করে বাইরে যে আমরা একটা জব করতে পারবো কিনা, আই উড সে দ্যাট ইটস নট পসিবল, কজ তারা সবসময় ব্যাচেলর ডিগ্রিটাকে গ্রহণযোগ্য মনে করে। আর ব্যাচেলরের নিচে যে ডিপ্লোমা গুলো থাকে, বাইরের দেশে ডিপ্লোমার সিস্টেম গুলো হচ্ছে ব্যাচেলর করার পরে তারা ডিপ্লোমা করতে পারে বিভিন্ন ছোটখাটো যে কোর্স গুলো আছে এগুলাতে। বাট ব্যাচেলরের আগে কোনো যেমন ডিপ্লোমা তারা আসলে কর্মক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু দেশে তোমার মনে করো যে
আমাদের দেশ থেকে ডিপ্লোমা করার পর সেই দেশের লাইসেন্সিং একটা পরীক্ষা আছে, লাইসেন্স ওই পরীক্ষায় উত্তীর্ণ হ্যাঁ, হয়ে কিছু কিছু দেশে যাওয়া আচ্ছা। যায় আসলে। কিন্তু এটা এইটা এটা এটা কিন্তু এটা আসলে আমি পর্যাপ্ত না, আমাদের কারিকুলাম অনুযায়ী সেটা কিন্তু আসলে পর্যাপ্ত না। অনেকে যাচ্ছে বা গেছে, তবে ব্যাচেলরটাই তো আসলে সারা বিশ্বের সব জায়গায় হুম, গ্রহণযোগ্য, তাই না? সেটা নিয়ে কিন্তু ইয়েস, প্রশ্ন উঠানোর কোনো সুযোগ রাইট। নাই, কিন্তু আমাদের কোর্সটা নিয়ে প্রশ্ন উঠানো যেতেই পারে। রাইট, আমি ওইটাতে যাচ্ছিলাম যে আমি যেটা বললাম সেটা হচ্ছে যেগুলা আর কি লাইক অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা বা হুম, হুম, যুক্তরাজ্য, এগুলার কথা হুম, বলতেছি। এগুলাতে তারা ডিপ্লোমা দিয়ে ডিরেক্ট জবের অফার দেয় না। বাট হুম, ইউরোপের কিছু কিছু কান্ট্রি আছে, যেমন আম, আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বাট আছে কিছু হুম, কিছু যেখানে এই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েও কাজে যাওয়া যায়। হুম, তো ওই বিষয়ে আসলে আমার খুব বেশি জানা নাই, যে সে কারণে আমি মন্তব্য করতেও চাচ্ছি না। বাট হুম, হুম, বেটার হুম, হয় যে আমরা ব্যাচেলর শেষ করে যদি কেউ কাজে বাইরে কাজ করতে চাই, আমাদের ডিপ্লোমা, আমরা যেটাতে ডিপ্লোমা করছি এই রিলেটেড কাজ করতে চাই, আমি সাজেস্ট করব যে অ্যাটলিস্ট দেশে হইলেও ব্যাচেলর করা। ব্যাচেলর করে ইজিলি যাইতে পারবে কাজের জন্য। হুম, বুঝতে পেরেছি। আর হচ্ছে আহ এর সঙ্গে একটা পরিপূরক প্রশ্ন ছিল যে কাজের জন্য হুম, পাশাপাশি ধরো যে আমাদের ডিপার্টমেন্ট গুলা থেকে, মানে মেডিকেল সায়েন্সের যে ডিপার্টমেন্ট গুলো আইসিএম আছে সেগুলোর থেকে আসলে অস্ট্রেলিয়াতে পড়ার কোনো সুযোগ আছে কিনা? ধরো যে এই দেশে কেউ যদি ল্যাব করে ওই দেশে গিয়ে ল্যাব করা যায় কিনা, বা এখানে তুমি এক্স্যাক্টলি, ফিজিওথেরাপি পড়ছো বা কেউ যদি আসলে রাইট। ফিজিওথেরাপি ওখানে গিয়ে পড়তে চায় তাহলে আসলে কোনো উপায় আছে কিনা? আর তুমি কি শুধু আইটি খুঁজে বের করছো, এই সাবজেক্ট গুলা খুঁজো নাই? না, অ্যাকচুয়ালি কি আমি ওই যে প্রথমে যেটা বলছিলাম, একটা কথা বলছিলাম যে এইখানে ওয়াইড অপশন, লট অফ অপশন আছে। আমি ডিপ্লোমা ফিজিওথেরাপিতে করছি, এর মানে যে আমাকে ফিজিওথেরাপিতেই ব্যাচেলর করতে হবে এমন না। আমি চাইলে আহ, অনেক সাবজেক্ট আছে, অপশন আছে, সেগুলোতে ব্যাচেলর করতে পারবো। আবার কেউ যদি চায় যে আমি ফিজিওথেরাপি পড়েছি, আমি ফিজিওথেরাপিতেই ব্যাচেলর করবো, ইটস টোটালি ফাইন, করা যাবে। সেজন্য আহ, আহ, বিভিন্ন ইউনিভার্সিটি এবং সাবজেক্ট অনুযায়ী রিকোয়ারমেন্টস লাগে আলাদা আলাদা। লাইক ইংলিশ টেস্টিং সিস্টেমে যে টেস্টটা আছে, আইএলস বা পিটি, এগুলাতে ডিফারেন্ট স্কোর লাগে, যে সাবজেক্ট ওয়াইজ, সেগুলা ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাওয়া যাবে। তো কথা হচ্ছে যে আইএসটি তে যে কেউ যদি ল্যাবে ডিপ্লোমা করে, সে যদি ফিজিওথেরাপিতে বাইরে আবার ব্যাচেলর করতে চায়, করতে পারবে। আবার যদি ল্যাবে করে ল্যাবেই করতে চায়, করতে পারবে ব্যাচেলর। আবার কেউ যদি ফিজিওথেরাপি করে ল্যাবে করতে চায়, করতে পারবে। সো ইটস অল, ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু হুম, এভরিথিং, ইউ ক্যান চেঞ্জ। ইভেন এখানে আরো অনেক অপশন আছে, লাইক বায়োমেডিক্যাল সায়েন্স, হুম, হুম, নিউট্রিশন, হেলথ সায়েন্স, পাবলিক হেলথ, তারপরে তোমার আছে হচ্ছে নার্সিং। হ্যাঁ, বাট একটা জিনিসে যাওয়া যাবে না, সেটা হচ্ছে ডিরেক্ট এমডি বা তোমার হচ্ছে ডেন্টাল, যেটা ডিরেক্ট, এটাতে যাওয়া যাবে না। কজ এটার আগে আর কিছু কোর্স আছে, শর্ট কোর্স আছে, প্রি মেডিকেল যেগুলোকে বলে, এগুলা করে নিতে হবে। তো আমাদের হাতে অপশন আছে, আমরা চাইলেই যে কোনো সাবজেক্টে ব্যাচেলর করতে পারবো। আচ্ছা। আর তুমি যেহেতু গেছো ওইখানে, তোমার ভার্সিটিতে অবশ্যই একটা খরচ আছে, তাই না? তো এটা আসলে হ্যাঁ, তুমি হ্যাঁ। কিভাবে বহন করতেছো? এটা কি আসলে পুরাটা তুমি দেশ থেকে নিয়ে যাচ্ছ, না সেখানেই কোনোভাবে ম্যানেজ করা সম্ভব? হয়তো কেউ একজন গেল, টাকা পয়সা কোনোভাবে ম্যানেজ করে গেল, যাওয়ার হুম। পরে তো আসলে সে ওখানে বসে বসে শুধু পড়তে পারবে না, তাই না? তাকে না, অবশ্যই না, আর্ন নাই। করতে এখন বাইরে যে আমার জানা মতে ইউএস এর যেগুলা বিশ্ববিদ্যালয়গুলো আছে আমেরিকাতে, ওইখানে হবে। আমি ভিসা হয়ে যাওয়ার। আমি শুধু অস্ট্রেলিয়ার কথা শুনতে চাচ্ছি তোমার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অস্ট্রেলিয়ার কথাই বলি। এইখানে আসতে আমাদেরকে দেশ থেকে আগে এক সেমিস্টার টিউশন ফিস দিতে হবে। তারপরে আহ আমরা এখানে আসতে হবে, এটা আমাদের ভিসা হওয়ারও আগে পে করতে হয়। ঠিক আছে, আমরা যখন ভার্সিটিতে অ্যাপ্লাই করব, অফার লেটার আসবে, তারপরে আমরা অফার লেটারে ওই টিউশন ফিসের অ্যামাউন্টটা লেখা থাকে, যে এতটা পে করতে হবে এক সেমিস্টারের। ওইটা পে করার পরে ইউনিভার্সিটি একটা কনফার্মেশন লেটার দেয়, তারপরে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়। তো এখন বিষয় হচ্ছে, লাইক আমার কথাই বলি, আমার টোটাল হচ্ছে 6টা সেমিস্টার ব্যাচেলরে। আমি এক সেমিস্টারে দিয়ে আসছি, এক সেমিস্টারের ছিল আমার
1600, সরি, $16,000, অস্ট্রেলিয়ান ডলার। কত আসে লাইক বাংলাদেশ থেকে? $16,000। এটা আসে আমার হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এখন, আমি আমার সময় যখন আসছি তখন আমি দিয়ে আসছি 13 লাখ টাকার মতো। 13 লাখ, হ্যাঁ, 13 লাখ। তো এটা হচ্ছে বাংলাদেশ থেকে দিয়ে আসতে হবে। আর একটা কথা যেটা আসে যে আমি, এটা সবারই প্রশ্ন, যে আমি যাওয়ার পরে ওইখানে গিয়ে কি টিউশন ফিস, তারপরে লিভিং এক্সপেন্স, এগুলা কি আমি পড়াশোনার পাশাপাশি কাজ করে উঠাইতে পারবো কিনা, নাকি বাসা থেকে নিতে হবে? তো এটার অ্যান্সার হচ্ছে, এটার কোনো ফিক্সড অ্যান্সার নাই যে ইয়েস বা নো, এরকম নাই। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে অ্যাকচুয়ালি, ইভেন লাকের উপরে অনেকটা ডিপেন্ড করে, কজ এখনকার সিচুয়েশন একটু হার্ড। লাইক 5 ইয়ার্স এগো অস্ট্রেলিয়াতে অনেক ভালো অপরচুনিটি ছিল, জব অপরচুনিটি ছিল। হ্যাঁ, তখন মানুষ কম ছিল, স্টুডেন্ট কম ছিল। এখন হয় না যে যে জায়গায় মানুষ বেশি হয়ে যায় সেই জায়গায় জব অপরচুনিটিটা কিছুটা রিডিউস হয়ে যায়। এখনো যে হুম। নাই এমন না, আছে, বাট ওরা খুবই স্কিল পারসনকে খোঁজে সব ক্ষেত্রেই। তো এখনো পসিবল, আই নট সে দ্যাট ইটস নট পসিবল, ইটস পসিবল, বাট এটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। ধরো তোমার আবার যেমন সপ্তাহে 3 দিন ক্লাস, তো এরকম ব্যাচেলরে ম্যাক্সিমাম টাইম 3 দিন, বা খুব রিডিউস করলে 2 দিনে আনা যায় ক্লাস। 2 দিন করলে বাকি তোমার 5 দিন থাকতেছে উইকলি। 5 দিন তোমাকে কাজ করতে হবে, হয়তো 2টা 3টা জব করতে হবে। হ্যাঁ, পাশাপাশি তুমি যত বেশি করতে পারো, এই হচ্ছে বিষয়। টিউশন ফিস এটা উঠানো কি উঠানো যায়। কোনো এটা কি কোনো লিমিটেশন আছে কিনা যে সপ্তাহে আসলে এত ঘন্টা কাজ করতে হবে, হ্যাঁ, বা এর বাইরে পারবেন না? এক্স্যাক্টলি, লিমিটেশন আছে। এটা স্টুডেন্ট ভিসা রুলসেই দেওয়া আছে, ওয়ার্ক রেস্ট্রিকশন। কজ এদের গভর্নমেন্ট যে স্টুডেন্ট ভিসাটা দেয়, ওরা হচ্ছে চায় সব সময় যে এখানে এসে পড়াশোনা করুক স্টুডেন্ট, অন্য দেশ থেকে এসে পড়াশোনা করুক, পাশাপাশি হ্যান্ড এক্সপিরিয়েন্স হোক, কাজ করুক। বাট এমন যেন না করে যে এসে শুধু কাজই করলো, পড়াশোনা না করলো, হুম, হুম। এমন যেন না হয়। এই জন্য ওরা ভিসাতে রেস্ট্রিকশন লাগাই দেয় যে উইকলি 24 আওয়ার্স কাজ করতে পারবে একটা স্টুডেন্ট। তো সেদিক থেকে তুলনা করলে, যে আমরা যদি সপ্তাহে 24 ঘন্টা কাজ করি, 24 ঘন্টা কাজের যে ইনকাম, এই ইনকাম দিয়ে কিন্তু আমাদের টিউশন ফিস দেওয়া পসিবল না। এটা দিয়ে শুধু আমরা লিভিং এক্সপেন্স, খাওয়া দাওয়া, বাসা, রেন্ট টেন্ট এগুলা দিতে পারবো, বা একটু ভালোভাবে চলাফেরা করতে পারবো। বাট টিউশন ফিসের যে বিষয়টা, এটা কিন্তু আমরা এটা দিয়ে তুলতে পারবো না। সেক্ষেত্রে ওয়েটা কি, যে কিভাবে আমি করব? তো এখানে একটা বিষয় আছে, আসার পরে এটা আসলে ধীরে ধীরে হয়ে যায়। অনেক জায়গায় ক্যাশে জব করা যায়। লাইক হুম, হুম। তুমি মানে কোনো কাজ করতেছ, চুক্তির বাইরে গিয়ে হ্যাঁ, তুমি কোনো জায়গায় কাজ করবা, ওইখানে এর ওদের সাথে এর কোনো ট্যাক্সে প্রমাণ তোমার নাই। লেনদেন হবে না। হ্যাঁ, তোমাকে ট্যাক্সে পে করবে না তারা। এখানের সিস্টেম গুলা হচ্ছে বাইরে, মোস্ট অফ দ্য কান্ট্রিজে সিস্টেম হচ্ছে ডিরেক্ট তোমার ব্যাংকে যেটা দিবে এটা কাউন্ট করবে, গভর্নমেন্টের কাছে হিসাব থাকবে কতক্ষণ কাজ করছো, কত টাকা ইনকাম করছো। আর তুমি যখন ক্যাশে জব করবা তখন কিন্তু এটার কোনো রেকর্ড থাকতেছে না। সো তুমি ক্যাশে 24 ঘন্টার বাইরে কাজ করতে পারবা, এরকম জব অনেক আছে, এ- অ্যাভেলেবেল আছে। এই ক্ষেত্রে যদি কেউ আসলে মানে ধরা খেয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হয় কিনা? না, আই ডোন্ট থিংক যে ধরা খাওয়ার কোনো চান্স আছে, বা ওই রকম ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। কেউ এরকম ধরা খায়ও নাই, ঠিক আছে? আর এগুলা নিয়ে কেউ অত চিন্তা করে না। তুমি কে, তুমি চিন্তাও কি করে কাজ না। করতেছো, কোথায়, এগুলা নিয়ে অত ভাবার সময় নেই। এই হচ্ছে বিষয়। তবে এটাই পরিশেষে এটাই বলবো যে টিউশন ফিস উঠানো যায়, ঠিক আছে, বাট ওই যে হার্ড ওয়ার্ক করতে হবে, এই পরিশ্রম আর কি। করতে হবে, স্কিল থাকতে হবে, পরিশ্রম তাই না? করতে হবে, হ্যাঁ, এক্স্যাক্টলি। হুম, হুম, বুঝতে পেরেছি। তো তুমি আহ, তোমার লোকেশনটা, ইউনিভার্সিটির লোকেশনটা যেন কোথায় গেছে ভুলে গেছি। আমি যে পার্থ, স্টেটে পার্থ আছি তাই না? এটা, হ্যাঁ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, বাট সিটিটা হচ্ছে পার্থ। আমার ইউনিভার্সিটি হচ্ছে এডিথ কাউন ইউনিভার্সিটি। আচ্ছা, আচ্ছা। সেইখানে হচ্ছে তোমার তুমি যে ইউনিভার্সিটিতে গেছো, সেই ইউনিভার্সিটি তুমি আসলে কেমন সুযোগ সুবিধা পাচ্ছ, এবং তুমি যে এলাকায় থাকতেছো বর্তমানে সেখানে আসলে লিভিং কস্ট কেমন? আচ্ছা,
আমি অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটিটা সিটির, এখানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি সিটির ভেতরে হয় না, সিটি থেকে বাইরে একটু হয়, তাই না? ভেতরে, একটু মানে কান্ট্রি সাইড টাইপের এরিয়া মানে হয়, আরবান এরিয়া বা সাব আরবান এরিয়াতে। সাবার্ব এরিয়া গুলাতে হয়। তো আমার ইউনিভার্সিটি, আমি যে জায়গায় আছি এখান থেকে আমার 35 to 40 মিনিটস ড্রাইভ, 40 মিনিট গাড়ি চালায় যাইতে হয়। কজ আমি ওইদিকে থাকি না, কারণ ওইদিকে একটু অপরচুনিটি কম, কারণ ওটা সিটির বাইরে, তো আমি আছি সিটির দিকে, কারণ এখানে জব অপরচুনিটি বেশি। প্লাস আমার পাশে 5 মিনিটস ডিস্টেন্সে শপিং মল আছে, এখানে সবকিছু অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে আমার যেখানে থাকি এটার সুবিধা, সব আচ্ছা, পাশে ভার্সিটিতে সবকিছু। কি আর হস্টেল সুবিধা থাকে না? ভার্সিটিতেও থাকে, অনেক সুবিধা আছে। লাইক তোমার জব অ্যাসিস্ট আছে ভার্সিটিতে, আমি যেখানে আমার ভার্সিটিতে কথা বলি, আমার ভার্সিটিতে জব ক্যারিয়ার অ্যাসিস্ট আছে। কেউ যদি জব না পায়, বা দেয়ার ইজ লাইক স্ট্রাগলিং টু গেট এ জব, প্রথমে আসার পরে, আমরা বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে কেউ আসার পরে এখানে যে কালচার, যে পরিবেশ, এগুলোর সাথে অ্যাডাপ্ট করতে একটু সময় লাগে, বা অনেকে করতে পারে না, জবে ঢুকতে পারে না এই জন্য। তো সেক্ষেত্রে তাদের জন্য ইউনিভার্সিটিতে স্পেশাল একটা মানে কেয়ার প্রোগ্রাম আছে। ওনারা স্পেশাল কেয়ার দিয়ে জব পাওয়ার জন্য তোমাকে রেডি করে দেবে, এরকম বিষয় আছে। ইভেন এভরি সিঙ্গেল তোমার যে কোনো প্রবলেম, তুমি যদি ধরো যে আমার আসার পরে তুমি হোম সিকনেস ফিল করতেছো বা মেন্টালি ডিপ্রেস হইতেছো, সেক্ষেত্রে তুমি ভার্সিটিতে যে কথা বলবা, ওদের টিম আছে। বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন আলাদা আলাদা সেক্টর আছে, আলাদা আলাদা টিম আছে, তারা তোমাকে হেল্প করবে। ইভেন তোমার পড়াশোনার বিষয়েও তারা আহ, যথেষ্ট হেল্পফুল। তুমি যদি কিছু না বোঝো, তোমার যদি পড়া নিয়ে কোনো আহ, তুমি কিছু, তুমি কোনো কিছু খুব কঠিন মনে করতেছো, পারতেছো না বারবার, তুমি দরকার হলে তার কাছে 100 বার যাবা, তোমার টিউটরের কাছে, সে তোমাকে 100 বার বুঝাই দিবে। ঠিক আছে। তারপরে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য লাইব্রেরি ফ্যাসিলিটি আছে, তোমার ফ্রি খাবারের ফ্যাসিলিটি আছে। এগুলা ওয়াও। আহ, আর কি বাইরের ফাংশন আমি বললাম। এখন যেটা মেইন ফাংশন ক্যারিয়ার ডেভেলপের জন্য, এখানে এদের বিভিন্ন ইন্ডাস্ট্রির, আমার ইউনিভার্সিটি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে তাদের কোলাবোরেশন আছে। লাইক আমি আইটি তে পড়াশোনা করতেছি, আমি আমার ফোর্থ সেমিস্টার শেষ করে ফিফথ সেমিস্টারে গেলাম লাস্ট ইয়ারে, আমি তখন ইন্টার্নশিপ নিতে পারবো। আমার যদি একাডেমিক স্কোর ভালো হয়, আমি যদি একাডেমিক স্কোর ভালো করি, তাহলে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো যে আমি ইন্টার্নশিপ নেব। তো তারা তখন ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিবে, এবং আমার প্রত্যেকটা ইউনিভার্সিটির তাদের ফ্যাকাল্টি অ্যালুমনাই এগুলো অনেক ওয়াইড স্প্রেড, তারা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তোমাকে ধরো যে আমি আইটিতে পড়াশোনা করতেছি, আমি যদি ইন্টার্নশিপ করতে চাই, তাহলে আমাকে একটা আইটি বা সফটওয়্যার রিলেটেড, আইটি রিলেটেড কোম্পানিতে আমাকে ইন্টার্নশিপ দিয়ে দিবে। ইভেন ফিউচারে ওইখান থেকে আমার পড়াশোনা শেষ করে তারা পার্মানেন্ট জবও দিয়ে দিবে। তো এরকম অনেক সুযোগ সুবিধা, ইভেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এটা আছে, শুধু আমার ইউনিভার্সিটিতে না, বাইরের দেশের সব ইউনিভার্সিটিতে এই সুযোগগুলো থাকে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তুমি আসলে বছরে কেমন ছুটি পাচ্ছ, বা দেশে আসার সম্ভাবনা কতদিন পর পর থাকে? আচ্ছা, আহ, আমি মনে করি আহ, যাদের বাসা থেকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা আছে ফাইন্যান্সিয়ালি, লাইক কেউ যদি এখানে পড়াশোনা করতেছে, তার বাবা বাংলাদেশ থেকে তাকে টাকা পয়সার সাপোর্ট দিতে পারবে হুম। টিউশন ফিসে, তো সে ইচ্ছা করলে প্রতি বছরে হুম। 3 থেকে 3.5 মাস সময় বাসায় বাংলাদেশে যায় কাটাইতে পারবে। কারণ আমাদের প্রত্যেকটা সেমিস্টারে, প্রত্যেকটা ইয়ারে 2টা সেমিস্টার পর পর টানা 4 মাসের মতো একটা সেমিস্টার ব্রেক থাকে, বন্ধ থাকে। এই সময়টাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের একটা অ্যাডভান্টেজ থাকে, তাদের যে ওয়ার্ক রেস্ট্রিকশনটা স্টাডি চলাকালীন সময়, 24 আওয়ার্স পার উইক, এটা আর থাকে না। এই সময়টাতে সে হুম। ফুল টাইম ওয়ার্কস রাইট পায়। ও, সো এই ওয়াও। সময়তে, হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। এটা আমি ওই জায়গায় বলতে ভুলে গেছিলাম, টিউশন ফিসের যখন কথা হচ্ছিল। তো এটা একটা প্লাস পয়েন্ট যে এই সময় ফুল টাইম কাজ করে একটা স্টুডেন্ট টিউশন ফিস উঠাইতে পারে, এটা হচ্ছে বিষয়। এটা এটা একটা সুবিধা আছে, তাই না? আর
তাইলে হ্যাঁ, হচ্ছে তোমার কেউ যদি দেশে আসতে চায় তাহলে প্রত্যেক বছর সে প্রায় ৩ মাসের মতো সময় দেশে এসে কাটাতে পারবে। হ্যাঁ, আর এটা যদি দেশে অস্ট্রেলিয়া। এসে না আসতে চায় তাহলে ওই ৩ মাস সময়টা সে আসলে ফুল টাইম কাজ করার সুযোগ ফুল পাচ্ছে না। টাইম যে কাজ করার সুযোগ কোনো পাবে, হ্যাঁ। কোনো রেস্ট্রিকশন থাকতেছে না। আর আরেকটা বিষয় হুম। সেটা হচ্ছে তুমি যখন বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছো, শুরু করছো, তুমি আসলে কোন কোন দেশকে তুমি টার্গেটে রাখছিলা এবং কতগুলা ইউনিভার্সিটিতে তুমি ট্রাই? ওকে, আমি আমার প্রেফারেন্সে ছিল অস্ট্রেলিয়া, তো ছিলই, কজ এখানে আমার রিলেটিভ ছিল আগে থেকে, অনেক আগে থেকে ছিল তারা। তাদেরকে দেখে দেখে আসলে আমি ইন্সপায়ার হই ছোটবেলা থেকে, যে আমি আসলে বাইরে যাব, পড়াশোনা করব। হ্যাঁ, তো ওই ওই দিক থেকে আমার অস্ট্রেলিয়া প্রেফারেন্সে ছিল। তারপরে ইউএসএ ছিল, কানাডাও ছিল। তো এই আচ্ছা তিনটা আচ্ছা। কান্ট্রি আমার প্রথম সারির দিকে পছন্দের তালিকায় ছিল। কিন্তু আমি যখন দেখলাম যে কানাডাতে প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন হচ্ছে ওই সময়, কারণ কানাডাতে স্টুডেন্ট একদম মানে ওভারলোড হয়ে গেছিল, তখন তারা প্রচুর ভিসা রিজেকশন দিচ্ছিল। আচ্ছা এই আচ্ছা। জন্য আমি কানাডা কানাডা নিয়ে ওই সময় আগাই নাই। অস্ট্রেলিয়া তে অ্যাপ্লাই করছিলাম। সবকিছু আল্লাহর রহমতে স্মুথলি হয়ে গেছে, যে কারণে আমার ইউএসএ তে আর অ্যাপ্লাই করার দরকার পড়ে নাই। আচ্ছা আচ্ছা। তাইলে এখানে একটা কোয়েশ্চেন মনে পড়ে গেল, সেটা হচ্ছে তুমি ধরো ভিসার জন্য আবেদন করলে, এর আগেই তো তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে টিউশন ফিটা দেওয়া লাগছে ইউনিভার্সিটি। তো তুমি যদি কোনো এক্স্যাক্টলি। ইউনিভার্সিটি টিউশন ফি দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে যদি ভিসা না হয় তাহলে ব্যাপারটা কেমন? এটা টোটাল তুমি রিফান্ড পেয়ে যাবা, ওদের রিফান্ড পলিসি আছে। এমন না যে তুমি দেওয়ার পরে ভিসা না হইলে টাকা মার যাবে, এমন না। ভিসা যদি না হয় কোনো কারণে, তাহলে তুমি ইউনিভার্সিটি থেকে ওই টাকাটা রিফান্ড পেয়ে যাবা। আচ্ছা, ভিসা রিজেকশন হয় আসলে কি কি কারণে তোমার কি মনে হয়? এটা নিয়ে কিন্তু সবার টেনশন থাকে যে আসলে ভিসা পাবো কিনা। হ্যাঁ, আমার মনে হয় কি, যে তোমার যদি কাগজপাতি সব ঠিক থাকে, সব যদি রিয়েল হয়, তোমার ব্যাংক টাকা পয়সার বিষয়গুলো সব যদি ঠিক থাকে কাগজপাতি, তাহলে তোমার ভিসা রিজেকশন হবে না। অনেকে কি করে, আমি বলি, লেটস সে অনেকে যে ব্যাংক ডকুমেন্টস যেগুলো দিতে হয়, এগুলো একটা হুম হুম। কম্পিউটার দোকানে যায় 100-200 টাকা দিয়ে একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট বানায় নিয়ে আসে। হুম। ও। তো তারা কিন্তু, এটা অনেক এজেন্সিও এরকম করে, অনেকে এজেন্সির কাছে যাই, এজেন্সি বলে যে আমরা তোমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা দেখাবো, তোমরা তার জন্য আমাকে 1 লাখ বা 2 লাখ টাকা খরচ দিতে হবে। হুম। সিম্পলি ওরা ওই 1 বা 2 লাখ টাকা নিয়ে, ওরা কিন্তু ওই 150 টাকা দিয়ে ওই কম্পিউটারের দোকানে গিয়ে একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট বানায় আনে। হ্যাঁ, বানায় নিয়ে এসে স্টুডেন্টকে ওটা ধরাই দেয় যে এই যে দেখো তোমার নামে এটা করা হয়েছে। তো এখন ভিসা অ্যাপ্লিকেশনের পরে এমবাসি থেকে যেটা করে ওরা, ওদের কিন্তু নেটওয়ার্ক অনেক স্ট্রং ভাই, এটা আমাদের কল্পনারও বাইরে। মানে হুম, ওদের কোথায় অবশ্যই। কোথায় যোগাযোগ আছে। হুম। তো তারা যখন দেখে যে এই স্টুডেন্টের এই যে ফেক ডকুমেন্টস দিছে, ফেক ইনফরমেশন দিছে, তখন তো ভাই ভিসা রিজেক্ট হবেই, মাস্ট। এটা তো কিছু করার নাই। আরো কিছু বিষয় থাকে, যেমন ধরো তোমার আইএলটিএস এর আচ্ছা স্কোর যদি খুব বেশি লো হয়। আচ্ছা, হুম। আমার মনে হয় যে ধরো তুমি যখন এম্বাসিতে তোমার পেপারস গুলা পাঠাবা ভিসার জন্য, তখনই ওরা আসলে ডিসিশন নেয় যাচাই বাছাই করে যে একে ভিসা দেওয়া হচ্ছে কি হচ্ছে না। আর যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্টের সময়টা আসলে তোমার সঙ্গে যে কথাবার্তা হয় এটার উপর মনে হয় না খুব বেশি ডিপেন্ড করে ভিসা পাওয়া বা না পাওয়া। আসলে ইন্টারভিউ কোনো ফ্যাক্ট না মনে হয়, তাই না? ইন্টারভিউ আসলে এই জন্যই নেয় যে তুমি যে ডকুমেন্টস গুলো সাবমিট করছো, যে ডকুমেন্টস গুলো দিছো, এগুলোর সাথে তোমার কথার মিল আছে কিনা, হুম জাস্ট হুম হুম এইটাই হুম। দেখে ইন্টারভিউ, অন্য কিছু মূলত না। ওরা মানে ডকুমেন্টসের সত্য মিথ্যা তো হুম। সবকিছু দেখেই হ্যাঁ, আসলে সিদ্ধান্ত নিয়ে ওরা দেখে যে ওরা এই তো ভিসা পাচ্ছে না পাচ্ছে না। ওরা ব্যাক এন্ডে এগুলা চেক করেই রাখে অলরেডি, যে তোমার ডকুমেন্টস গুলা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমার তোমাকে কি মানে ইন্টারভিউ, অরিজিনাল কপি গুলো নিয়ে ফেস করা লাগে, এম্বাসি ফেস করা লাগে কি অরিজিনাল ডকুমেন্ট? আমার আমার কথা যেটা বললাম, যে অস্ট্রেলিয়াতে ভিসা অ্যাপ্লিকেশনে সব অনলাইনে, এখানে এমবাসি ফেস করে ইন্টারভিউ দিতে হয় না। ওরা ফোন ও কল আচ্ছা, করে মানে ইন্টারভিউ এর জন্য। ইন্টারভিউটাও কি মানে অনলাইনে হয়ে যায়? ফোন কলে, ফোন কল করে ওরা। ও ও ও ও মানে আর এম্বাসিতে যাইতেই হয় না, না? যাইতে হয় না, যাইতে হয় শুধু মেডিকেল এন্ড বায়োমেট্রিক্স দিতে। ওকে। বুঝতে পারছি কি যেন বলতে এই চাচ্ছিলে হচ্ছে বলো। process। হুম, সমস্যা নাই, বলো। আচ্ছা, এখন তুমি বলবা একদম শেষের দিকে আমরা চলে আসছি, কারণ বেশি বড় হয়ে গেলে সবাই আসলে হ্যাঁ, বেশি দেখতে চায় বড় করলে আবার কেউ দেখতে চায় না, মানে বোরিং হয়ে যায় তখন আর বিষয়টা। আমার মূল মূল পয়েন্ট গুলো চলে আসছে যে কিভাবে কি করবে হুম। এখন।
তুমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করছো, করার পর থেকে তোমার অস্ট্রেলিয়া যাওয়া মানে প্লেনে ফ্লাই করা পর্যন্ত এই সময়ের ডিউরেশনটা আসলে কেমন ছিল? ধরো আইএলটিএস এ ভর্তি আহ হয়েছো, সেদিন থেকে তোমার ফ্লাই এটা করা পর্যন্ত। এটা আসলে বেশি সময় লাগে না। আমি আমার ডিপ্লোমা শেষ করে আমি আমার ফ্যামিলির সাথে ছিলাম, একটু সময় দিয়েছিলাম, এর জন্য আমার টাইমটা বেশি লাগছে। বাট আমি বলবো যে আমাদের ডিপ্লোমা যেদিন শেষ হবে, ফাইনাল এক্সাম দেবো আমরা, সেদিন থেকে যদি ইচ্ছা থাকে বাইরে যাওয়ার, সেদিন থেকে আইএলটিএস এর হুম, প্রস্তুতি নেওয়া। কজ এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাইরে ইউনিভার্সিটি গুলা ব্যাচেলরে হুম। ভর্তি হওয়ার ক্ষেত্রে স্টাডি গ্যাপ কিন্তু অ্যাকসেপ্ট করে না তারা। 2 বছরের বা আচ্ছা, এক আচ্ছা, বছরের আচ্ছা, বেশি আচ্ছা, আচ্ছা। বেশি হয়ে গেলে তাদেরকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হয় যে তুমি এই গ্যাপে কি করছো, তুমি কন্টিনিউয়াসলি স্টুডেন্ট না কেন, এটা এক্সপ্লেন করতে হয়। হুম, তো হুম। আমি তোমার ক্ষেত্রে বলবো কি যে করতো? আমার ক্ষেত্রে আমি ওদেরকে দেখাই দিছি যে আমি আমার ডিপ্লোমা শেষ করে আমার ফ্যামিলির সাথে ছিলাম, ফ্যামিলিকে সময় দিছি, প্লাস আমি অনেক শর্ট কোর্স করছি ইউনিভার্সিটিতে। আমার গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিছিলাম, আইএলটিএস এক্সাম দিছি, ওইটার একটা সময় আছে। সো এগুলা সবকিছু এক্সপ্লেন করে বলছিলাম, ঠিক আছে? হুম, তো এখন সময় লাগে টোটাল, আমি তোমাকে এলাবোরেট করে বলি। তুমি ধরো হুম, যে আইএলটিএস এর জন্য মোটামুটি একটা ভালো সময় লাগবে যদি কেউ আইএলটিএস দিতে চায়। মোটামুটি ধরে হুম, রাখো 5 মাস বা 4-5 মাস লাগে। এটা গেল। হুম, তারপরে আস্তে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম 15 ডেজ এর ভিতরে অফার লেটার চলে আসবে। তো আচ্ছা। তোমার 15 ডেজ এখানে, ওইদিকে 5 মান্থস ধরে রাখি। তারপরে তোমার হচ্ছে তুমি টিউশন ফিসটা বাংলাদেশ থেকে পে করে দেওয়ার পরে ধরো ওই লাইক 15 ডেজ, 10 to 15 ডেজ এর ভিতরে তোমার কনফার্মেশন চলে আসবে সিওই। সো অ্যানাদার 15 ডেজ, দেন তুমি ভিসা অ্যাপ্লিকেশন করবা। ভিসা অ্যাপ্লিকেশন করার পরে হুম, তোমার সময় লাগবে। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, অনেক সময় ওদের সিস্টেম এআই দিয়ে ভিসা দিয়ে দেয় অ্যাপ্লিকেশন করার 2-3 ঘন্টার ভেতরেই। অনেক সময় সময় লাগে ধরো 40 থেকে 50 দিন। তো আমার হুম, সময় লাগছিল 50 দিন সময় লাগছিল। তো আমরা এই জায়গায় হাতে ধরে রাখবো 3 মান্থস, ভিসা সহ সহ অন্য কাগজপাতি রেডিমেডি যা করা আছে সব কাজগুলা 3 মান্থস ধরে রাখবো। তো টোটাল আমাদের সময় লাগবে ধরো 6 and 3, 8 to 9 মান্থস সময় লাগবে সবকিছু গোছায় নিতে। মনে করো যে 1 বছর আমরা হাতে ধরে এক রাখতে পারি বছর যে আগে থেকে এই হাতে আমরা- ধরে রাখি, মানে আমি যখন পাশ করে বের হবো তখন থেকে অবশ্যই, আমি অবশ্যই। 1 বছর। যারা যেতে এখানে চায় অন্তত আরেকটা ছোট্ট বলো, কথা বলো। একটা বলে নেই। সর্বপ্রথমে যেটা বলতে আমি ভুলে গেছিলাম যে কেউ যদি বাইরে আসার চিন্তা করে, ইউনিভার্সিটি সিলেক্ট করলো, চুজ করলো, তারপরে তাকে দেখতে হবে যে এই ইউনিভার্সিটিতে ইনটেক কবে, সেমিস্টার কবে থেকে শুরু, ঠিক হুম, আছে? হুম, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ধরো সাপোজ তুমি শেষ করলা আইএসটি বা এইচএসসি যেটাই বলো, রেজাল্ট আসছে তোমার জুন মাসে বা জুলাই মাসে। তুমি তখন হুম, ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে ওয়েবসাইটে দেখবা যে নেক্সট সেমিস্টারে ইনটেক ডেট হচ্ছে এত তারিখে, অ্যাপ্লিকেশন চালু এত তারিখে, ডেডলাইন, অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে, ক্লাস স্টার্ট হবে ধরো অস্ট্রেলিয়ার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস ফেব্রুয়ারি ইনটেক আছে, আর হচ্ছে জুলাই ইনটেক। ধরো তোমার আচ্ছা। ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু, তো তুমি হাতে সময় পাচ্ছ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, লাইক 6 মান্থ সময় পাওয়া যাচ্ছ। সো এই ইনটেক যদি তুমি ধরতে চাও তাহলে তোমাকে 6 মান্থের মধ্যে সবকিছু রেডি করে ফেলতে হবে, ঠিক আছে? তো এটা দেখে প্রিপারেশন নিতে হবে। হুম, হুম, মিনিমাম বুঝতে 6 থেকে 7-8 মাস সময় হাতে নিয়ে সবকিছু শুরু করা দরকার। আর যদি কেউ আগে থেকে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে না রাখে তাহলে তো তার 5 মাস সময় সেভ হয়ে যাবে। 3 মাসের মধ্যে সবকিছু আচ্ছা, রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের পডকাস্টটা একদম শেষের দিকে, আমরা শেষই করে দিব। আর হুম, হুম। আমরা কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, এই কমেন্ট গুলার একটু অ্যান্সার করার চেষ্টা করি, দেখি। আজগর ভাইয়া সম্ভবত, কি নাম? আজগর হোসাইন ভাইয়া কমেন্ট করছে যে ডেন্টিস্ট্রি নিয়ে কতদূর যাওয়া যাবে একটু বলবেন তুমি। তুমি বলতে চাচ্ছিলা যে ডেন্টিস্ট্রির একটা ব্যাপার যে সরাসরি যাওয়া যায় কি যায় না। তবে আমি হুম, এখানে হুম। একটা নোট দিই, সেটা হচ্ছে যে আহ, সব ডিপার্টমেন্টেরই সুযোগ আছে, তাই না? সব ডিপার্টমেন্টেরই হ্যাঁ, সুযোগ আছে, কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সিটি বা সিটি বা দেশ ভিত্তিক আলাদা।
কোন দেশে কেমন অপরচুনিটি আছে এটা ওই দেশের উপরেই আসলে নির্ভর করে। এটা খুঁজে আসলে বের ভ্যারি করার করে একটা অ্যাকচুয়ালি। বিষয়। হ্যাঁ, এটা আসলে রিসার্চ করার একটা ব্যাপার। অনলাইন একদম সবার হুম, জন্য ওপেন। এখন কেউ যদি আসলে একটা সাবজেক্টে যেয়ে থাকে তার পক্ষে অন্য একটা সাবজেক্ট সম্পর্কে মন্তব্য করা খুবই কঠিন। কারণ অপরচুনিটি আসলে কোথায় লুকায় আছে কোন কোনায় এটা কিন্তু যে ওই ব্যাপারটা নিয়ে থাকে সেই আসলে জানে। অন্য কেউ কিন্তু এক্সাক্টলি। ওইভাবে জানে না। এইজন্য ভাই আসলে ডেন্টাল ভাই, নিয়ে আসলে এখন তো সময় আমাদের ইন্টারনেটের যুগ না, আমরা চাইলেই কিন্তু ইনফরমেশন বের করে ফেলতে পারি। হুম, যে কোনো কিছু আমরা ধরো সাপোজ আমি ডিপ্লোমা করেছি ডেন্টাল থেকে, আমার এই সার্টিফিকেটটা দিয়ে আমি কি বাইরে কোনো জব করতে পারবো বা ভর্তি হতে পারবো কিনা এটা ডিরেক্ট আমি জানতে পারি, একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমি ধরো লেটস সে ইমাজিন তুমি জার্মানির কোনো ফিজিওথেরাপি চেম্বারে অথবা ডেন্টাল চেম্বারে তুমি কাজ করতে চাও। তো তুমি ওই চেম্বারটাতে খুঁজে বের করলা ইন্টারনেট থেকে, করার পরে ওদের ওয়েবসাইটে যাবা। যাওয়ার পরে ওই জায়গায় গেলে তুমি ওদের কন্ট্যাক্ট পাবা। সেটা হতে পারে ওইটার অনার বা ম্যানেজার বা যে ওখানে কাজ করে, ওদের কন্ট্যাক্ট থাকে। সব ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস নামে একটা অপশন থাকে, ওইখান থেকে কন্ট্যাক্ট পাওয়া যায়। ওদেরকে তুমি মেইল করতে পারো যে আমার এই সার্টিফিকেট, আমি বাংলাদেশ থেকে এটা করেছি, এখন আমার আমার কি কোনো সুযোগ আছে কি ওই জায়গায় কাজ করার, তোমার ওই জায়গায় কাজ করতে পারবো কিনা। তো তখন সে তোমার রিপ্লাই দিয়ে দিবে যে তুমি কি আসলে করতে পারবা কিনা। সেম সেম থিংস গোস টু when you apply to any ইউনিভার্সিটি। তুমি ইউনিভার্সিটিতে মেইল এক্স্যাক্টলি করবা তোমার সার্টিফিকেট দিয়ে যে আমি করতে পারবো কিনা। তো এপ্লাই করতে এইটা পারবো এই কিনা ওরাই জিনিসগুলো জানায় নিজে দিবে। নিজে, মানে নিজে এটা নিজে হয় একটু কি রিসার্চ রায়হান, করতে হবে। আমরা কিন্তু আসলে ইমেইল ব্যবহার করতে অভ্যস্ত। আমাদের ইনবক্সে অনেক মেইল আসে। আমরা কিন্তু হ্যাঁ, হ্যাঁ, জানি না যে মেইল এক্স্যাক্টলি। আসছে কি আসে না। তো এই এটা জন্য মেইল এই ব্যাপারটা জানতে হবে যে অপরিসীম। আমরা যদি অফিসিয়াল কোনো মেইল আসলে মেইল করি আসলে সেটা যে অ্যান্সার আসতে পারে এই বিশ্বাসটা অ্যান্সার কিন্তু আসে আসলে এটা কিন্তু আমরা, আমিও সেম, আমি বাংলাদেশ থাকতে কিন্তু এটা নিয়ে মানে খুব বেশি ইয়ে ছিলাম না যে মেইল যেমন করব রিসেন্টলি কখন রিপ্লাই আসবে না আসবে। হ্যাঁ, আর বাইরে ভাই একটা কথা, মেইলের গুরুত্ব অপরিসীম, বাইরে এরা মেইলকে খুবই গুরুত্ব দেয়। হুম, তুমি মেইল করবা, তুমি দেখবা যে সর্বোচ্চ ওই যখন মেইলটা চেক করবে তখনই রিপ্লাই দিয়ে দিবে। সো মেইল এক্স্যাক্টলি রিসেন্টলি আমি ধরো যে একটু জার্মান নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে জার্মানিতে আসলে সুযোগ সুবিধা কেমন। এখানে কিন্তু আসলে আমার জার্মানিতে আইএইচটি তে লেখাপড়া শেষ করে গেছে এমন কাউকে আমার খুঁজে বের করতে হয় নাই ইনফরমেশন গুলো ম্যানেজ করতে। আমি ধরো যে ওদের ওয়েবসাইট গুলো খুঁজে বের করছি যে কোথায় থেকে আসলে ওদের বলে প্রাক্টিকুম বা হাউস বিল্ডং টাইপের বা ব্যাচেলর টাইপের হুম, অনেক ওয়েবসাইট আছে। সেখান থেকে ধরো যে সব জার্মান ল্যাঙ্গুয়েজে সেগুলো ট্রান্সলেট করা যায়, ইনস্ট্যান্ট ট্রান্সলেট করে আসলে ওয়েবসাইট হ্যাঁ, করা যায়। এছাড়াও ধরো যে ওইখানে তোমার মনে করো যে কার সঙ্গে যোগাযোগ করতে হবে এই ব্যাপারে পড়তে হলে সেখানে মেইল দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এবং ধরো যে ওইখানে দেওয়া আছে যে আসলে এটা আহ, কোন একাডেমিতে তুমি লেখাপড়া করবা সেইটার ফেসবুক লিংক দেওয়া আছে। এবং তুমি যদি দেখো যে একটা ইনস্টিটিউটের নাম লেখা তুমি সেটা লিখে ফেসবুকে সার্চ করো দেখবে যে ওদের পেজ হ্যাঁ, পেয়ে যাবে, ইউটিউবে সার্চ করে ফেসবুকে দেখবে। করো বা গুগলে করো, মানে ভাই সিম্পল এভরি প্রসিডিউর এভরি সঙ্গে সিঙ্গেল সঙ্গে ইনফরমেশন করতে। আছে। আমরা জাস্ট খালি আচ্ছা, প্রপার ইউটিলাইজ করতে পারি না, ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। আমরা ইন্টারনেট খুঁজে বের থেকে করা এখন খুবই ভাই কঠিন। সব পসিবল, ইন্টারনেট থেকে সব ইনফরমেশন। তো কারো যদি এরকম ইচ্ছা থাকে, রিসার্চ করো, রিসার্চ করলেই মানে সব ইনফরমেশন পাওয়া যাবে। নিশ্চিত এটা। আচ্ছা, জহুরুল ইসলাম ভাইয়া বলছে যে আইএইচটি এর সার্টিফিকেট দিয়ে আসলে কি যাওয়া যাবে কিনা। অবশ্যই যাওয়া যাবে এবং এই মুহূর্তে অবশ্যই যাওয়া যাবে। আমরা যার সঙ্গে কথা বলতেছি সে কিন্তু আইএইচটি সার্টিফিকেট দিয়েই গেছে, হুম, জলযন্ত্র প্রমাণ আমাদের সামনে আছে। এবং রিসেন্টলি আমাদের বরিশাল আইএইচটি এক ভাই কিন্তু হাঙ্গেরিতে গেছে, ও ফিজিওথেরাপিতেই ব্যাচেলর করতে গেছে, ও কিন্তু আইএইচটি সার্টিফিকেট দিয়েই গেছে। এরকম অনেক উদাহরণ আছে ভাই, অনেকেই আছে যাদেরকে তো আমরা চিনি না। ঠিক আছে, আমরা এখন ট্রাই করতেছি তুলে ধরার, যাওয়া যায় 100%। হুম। এবং রায়হান এই ভিডিওতেই বলছে যে আসলে কিভাবে যাওয়া যায়, কাগজগুলা কোথায় থেকে কি কি করে নিয়ে আসতে হয়। আচ্ছা, তারপরে ম্যাথস নিয়ে কিছু বলতে বলছে, এই কোশ্চেন গুলাতে আমরা আসলে স্পষ্ট করে কিছু বলতে পারবো না কারণ আমাদের তো আগে জানতে হবে ব্যাপারটা। আচ্ছা, জহুর ভাই আরেকটা ইয়া করছে, তুমি একটু এটার অ্যান্সার দিয়ে দাও, দেখো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আইএলটিএস রিকোয়ারমেন্ট কেমন লাগে ব্যাচেলরের জন্য এটা? হুম, হুম, আচ্ছা, আমি এটা বলেছি আগেও যে আইএলটিএস রিকোয়ারমেন্টসটা আসলে সাবজেক্ট ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে, ভ্যারি করে। হুম, ধরুন আপনি হুম, হুম, একটা একটা লেভেল ওয়ান এর ইউনিভার্সিটিতে যাবেন, যেটা হচ্ছে অনেক অস্ট্রেলিয়াতে তো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1 থেকে 10 এর ভিতরে আছে। সো
মেবি ৩ টা আছে ১ থেকে ১০ এর ভিতরে। সো আপনি যদি এগুলা চুজ করেন, ভালো সাবজেক্ট চুজ করেন, তখন ইটস অবভিয়াসলি আপনার IELTS রিকোয়ারমেন্ট বেশি লাগবে। বাট আপনি যদি নরমালি আসতে চান ব্যাচেলর করার জন্য, মিনিমাম আপনাকে 6 তুলতে হবে, 6। আমি বলবো যে আবার ৪ টা ইন্ডিভিজুয়াল ব্যান্ড আছে। সবগুলোতেই 6 থাকতে হবে। 6 এর নিচে হইলে হবে না। কারণ রিসেন্ট একটা রুল চেঞ্জ করে দিছে। 6 এর নিচে হলে হবে না। সো 6 ইজ ইওর সেফ পয়েন্ট। বাট 6.5 বা যত বেশি হবে তত ভালো। হুম, 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 হুম। আচ্ছা, এই কোশ্চেনটা একটু তুমি দেখো। এখন রেডি করলে ইউরোপের কোথাও ব্যাচেলর জন্য যাওয়া যাবে? আ এ এটা ওই যে আমি বললাম যে কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে ওই কান্ট্রির তাদের আ ইউনিভার্সিটির ওয়েবসাইট, তারপরে তাদের ভিসার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স, লাইক অস্ট্রেলিয়ার কথা বললে তাদের ভিসার ওয়েবসাইট হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স। এরকম সবগুলো দেশেরই তাদের ভিসা সিস্টেমের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ওদের সবকিছু ডিটেইলস দেওয়া আছে যে আপনি যদি যাইতে চান স্টুডেন্ট ভিসায় আপনাকে কত টাকা দেখাইতে হবে, বা আপনি মানে কিরকম খরচ হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফি কত, কোথায়, কোথায় যেতে হবে, কোথায় এমবাসি ফেস করতে হবে, সব এভরি ডিটেইলস দেওয়া আছে। জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। আমি পার্টিকুলারলি ইউরোপের কোন কান্ট্রির কথা বলতে পারবো না। কারণ আমি ওইভাবে রিসার্চ করি নাই ইউরোপের বিষয় নিয়ে। আপনি চাইলেই ইনফরমেশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, রাইট, রাইট, রাইট। প্রবেশনাল সার্টিফিকেট দিয়ে যেতে পারবেন। সমস্যা নাই। মূল আপনি জাস্ট সার্টিফিকেট এখানে তো সার্টিফিকেটটা রেজিডেন্সি। নোটারাইজড করে নেবেন। হুম, হুম, সার্টিফিকেটের থেকে হুম। বেশি ইম্পোর্টেন্স হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনি উঠায় রাখবেন বোর্ড থেকে। আসলে এই ভাইয়াটা আসলে কি বুঝাইছে আমি বুঝি নাই, দেখো তো বুঝো কিনা। কমেন্ট সেকশনে ডিপার্টমেন্ট ওয়াইজ স্টেপ গুলা লিখে দেন। ও আচ্ছা, বলতেছে কোন ডিপার্টমেন্ট থেকে কিভাবে যাবে, ব্যাপারটা হয়তো এরকম। আসলে এটা বলা আসলে পসিবল না সেভাবে। আচ্ছা, একটা ভাই কমেন্ট করছে যে ভাইয়া অনলাইনে অনেক দেখছি কোনো গাইডলাইন পাচ্ছি না। ভাইয়া আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি অনলাইনে দেখার পরেও কোনো গাইডলাইন না পান, আপনি বেস্ট হবে যে উম, আপনি একটা আহ, ভালো দেখে রিপুটেড এজেন্সিতে যাবেন। ঠিক আছে? আমি এজেন্সিতে যাওয়ার যদিও সাজেস্ট করি না, তারপরও যদি না, আপনি শোনো না রায়হান, বুঝেন। এখানে হুম, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো, প্রত্যেকটা এজেন্সি, যেগুলো ভালো মানের এজেন্সি, ওরা কিন্তু প্রত্যেক বছর একটা মেলা করে বা একটা সেমিনার হ্যাঁ, করে। এক্স্যাক্টলি। এগুলাতে গেলে এডুকেশন কিন্তু এক্সপো, প্রচুর প্রচুর ইনফরমেশন। ইনফরমেশন পাওয়া যায়, তাই না? ইভেন এগুলাতে গেলে আসলে গাইডলাইন, তুমি এজেন্সির সঙ্গে কোনো চুক্তিতে গেলা না, জাস্ট তুমি গেলা, ওদের না, না, তুমি জাস্ট লিফলেট ইনফরমেশন নিলা। নিলা। হ্যাঁ। ইভেন শোনো আমি বলি, ওদের যে এডুকেশন এক্সপো গুলা হয়, মেলা হয়, এখানে কিন্তু বাইরের ইউনিভার্সিটির অ্যাডমিশন টিম ডিরেক্ট চলে আসে ওদের ওইখানে। তো তুমি যা ডিরেক্ট তাদের সাথে তোমার সার্টিফিকেট নিয়ে কথা বলতে পারবা। ইভেন আমি কিন্তু এটা করছিলাম। আমি যখন অ্যাপ্লিকেশন শুরু করি তার আগে আমি ঢাকায় গিয়ে মেবি আমি 10টার বেশি এজেন্সিতে গেছি, এবং তাদের এক্সপোতে গেছি, তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলছি ডিরেক্ট। তো এভাবে অনেক ইনফরমেশন গ্যাদার করা যায়। হুম, হুম। আচ্ছা, রিকমেন্ড করো না, কারণ রিকমেন্ড করাটা ভালো দেখায় না। আচ্ছা, এটাই হচ্ছে, দেখো, শামীম আহসান, এটা একটু অ্যান্সার করো, এটা করে আমরা শেষ করে দিই, কারণ 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করবো। ম্যাথস পাস করার পরে ব্যাচেলর জব, ব্যাচেলর অথবা জবের কোনো সুযোগ আছে কিনা, অথবা ইউরোপের কোন দেশে জবের সুযোগ আছে কিনা? ম্যাথস অবভিয়াসলি এটা, আমরা ম্যাথস কে গুরুত্ব কম দেই, কিন্তু তারপরে ম্যাথস একটা ভালো ভালো ইয়ার কোর্স আর তো কি, মেডিকেল রায়হান, অ্যাসিস্ট্যান্ট। এখানে এখানে ধরো যে যদি সে ব্যাচেলর করতে যায়, তাহলে কিন্তু ম্যাথসের সার্টিফিকেট দিয়ে আমরা যেভাবে ট্রাই করতেছি সেম প্রসেসে কিন্তু সে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু জবের হুম, ব্যাপারটা তো ভিন্ন, তাই না? জবের ব্যাপারটা তো ভিন্ন, এক এক দেশের জবের ব্যাপার এক এক রকম। তো এটা আসলে রিসার্চের ব্যাপার, তবে অনেক দেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু কাজ করা যায়, বুঝছো? হ্যাঁ, ওইটাই বলতেছি যে বিশেষ করে মেডিকেল যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউরোপের কান্ট্রি গুলাতে। এটা পুরো একটা কষ্টের একটা ব্যাপার। যেমন ধরো যে কেউ যদি চিন্তা করে আমি জার্মানিতে আউসবিল্ডিং করতে যাবো, সেখানে সেখানে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্সিং অ্যাসিস্ট্যান্টের প্রচুর ডিমান্ড আছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা হুম, যাইতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে মানে জার্মান ল্যাঙ্গুয়েজের C1 লেভেল পর্যন্ত তাকে শিখতে হবে, মানে A1 A2 B1 B2 C1, তারপরেই আসলে যাওয়ার ব্যাপার। তো আমরা আসলে লাইভটা শেষ করে দিই, আর কোনো কোয়েশ্চেন আমরা একদমই না নেই। তবে বিষয়টা হুম। হচ্ছে যে
আমরা অবশ্যই হেল্প করব। আমরা হেল্প করতে হ্যাঁ, ইচ্ছুক। যা কারো এই যে কোনো ক্ষেত্রে প্রয়োজন যারা, বা কিন্তু এইখানে একটা শর্ত পার্সোনাল। আছে, সেটা হচ্ছে যদি তোমরা আইএলটিএস টা দিয়ে রাখো এবং আইএলটিএস দেওয়ার পরে আমাদের হুম, সঙ্গে যোগাযোগ করো, এই ফেসবুক পেজে তোমরা লাইভ দেখতেছো, এই পেজেই তোমরা মেসেজ করো এবং তোমাদের আইএলটিএস স্কোরটা আমাদেরকে জানাও। তারপরে তুমি কি হেল্প চাচ্ছ আমাদেরকে জানাইলে, যেমন রায়হান এক্স্যাক্টলি। অস্ট্রেলিয়াতে আছে, ফুয়াদ ভাই হাঙ্গেরিতে ইউরোপে রাইট। আছে, তারপরে আমাদের সিলেট আছে স্নেহাশিস আছে ইউকে তে। আমরা তাদের সঙ্গে কানেক্ট করাই দিব তোমাকে, তুমি সেখানে কথাবার্তা বলো, কথা বলে নাও, হেল্প নাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি আইএলটিএস দিয়ে না আসো তাহলে তোমার সঙ্গে শুধু গল্প হবে, কাজটা কিন্তু আচ্ছা, হবে না, তাই না? তাহলে এই আমি জন্য ওভারঅল ভাইয়েরা একটা যারা, হ্যাঁ হ্যাঁ একটু ওভার দাঁড়াও ভাই, হ্যাঁ। ওভারঅল একটা কনক্লুশন দিয়ে দেই, সেটা হচ্ছে আইএসটি থেকে যে ডিপার্টমেন্ট থেকেই হোক, তোমরা পাস করার পরে বাইরে যেতে পারো পড়াশোনা করার জন্য, এটা যে ডিপার্টমেন্ট থেকেই পাস করো না কেন। আর তোমাদের হাতে অনেক অপশন আছে। তুমি যে যেই সাবজেক্ট থেকে ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা করতেছো ওইটাই ব্যাচেলর করতে হবে এমন না, বাট ওইটাও করতে পারবা, অন্য সাবজেক্টেও করতে পারবা, বাইরে যেতে পারবা, এটা হচ্ছে মেইন বিষয়। তো ওভারঅল যেটা, সেটা হচ্ছে আমরা যে আইএসটি থেকে পড়াশোনা করার পরে যে মানে ইয়েতে ভুগি, অনিশ্চয়তায় ভুগি, এটা আমাদের দূর করা উচিত। কারণ আমাদের অনেক লট অফ অপরচুনিটিস আছে, আমরা বাইরে পড়াশোনা করতে পারবো, দেশে জব করতে পারবো। প্লাস আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি কারো কোনো আহ, বাইরে আসার বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে বা জানতে চাও, তাহলে শান্তর সাথে যোগাযোগ করো, বা আমাকে শান্ত তাহলে কন্টাক্ট করাই দিবে। আমি যতটুকু পারি হেল্প করবো ইনফরমেশন দিয়ে। ইনশাল্লাহ। আচ্ছা, এর বাইরে তুমি কিছু বলবা কিনা, বললে তোমার কথা দিয়ে শেষ করি, আচ্ছা, পুরো না না, ব্যাপারটা আর কি, clear করতে হবে। আর কিছু বলার নাই। বলেই তো এই তো দিলাম সব। মোটামুটি। হ্যাঁ। আচ্ছা, হুম। হুম। এখন শেষ করে দিব, তার আগে 30 সেকেন্ড একটু বলে নিই, সেটা হচ্ছে যে ক্যারিয়ারের জন্য হোক বা উচ্চশিক্ষার জন্য হোক, বাইরে আইএসসি এবং ম্যাথসের স্টুডেন্টদের জন্য প্রচুর অপরচুনিটি আছে, এবং বাহিরে গিয়ে সফল এমন ভাইয়াদেরকেও আমি চিনি। তো এখন অনেকেই ট্রাই করতেছে যাওয়ার, এবং আহ, যাবে যাবে অবস্থা এমনও আছে, মানে হয়তো 1 মাস 1.5 মাস বা 2 মাসের মধ্যে চলে যাবে, এমন কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়। তো মিডিয়া এই ব্যাপারটাতে একটু ফোকাস করবে ইনশাল্লাহ, এবং আমি নিজেও ট্রাই করতেছি জার্মানিতে যাওয়ার। সব দিক মিলে অবশ্যই সবার কাছে দোয়া চাই, এবং যারা গেছে তারা কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকে সেখানে, কারণ তাদের লেখাপড়া, এবং সেখানে কিন্তু সবাই প্রচুর পরিশ্রম করতে হয়। যে কোনো কাজেরই ওইখানে একটা সম্মান আছে, তাকে আর্ন করতে হুম। হয় এবং তাকে টিউশন ফি দিতে হয় সেখানে, তার লিভিং কস্ট সেখান থেকে নিয়ে আসতে হয়। সেই দিক দিয়ে আসলে ভাইয়ারা অনেক ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তবে তোমরা যারা প্রকৃতপক্ষে যেতে চাও, রিসেন্টলি হচ্ছে আমাদের রেদওয়ান এবং জায়েদ ইকবালকে হয়তো রায়ান চিনো, আমাদের পরের ব্যাচে জায়েদ রাফি। তো জায়েদ রিসেন্টলি আসলে আইএলটিএস দিছে এবং ওর সম্ভবত সিক্স আচ্ছা। আসছে। তো ট্রাই আচ্ছা। কিন্তু করতেছে, সবাই ট্রাই করতেছে। তো সেই হ্যাঁ, দিক দিয়ে আমি ট্রাই বলবো করতে যে হবে। তোমরাও ট্রাই করো এবং আইএলটিএস এ ভর্তি হয়ে যাও, বা তোমরা অন্য কোনো দেশে যাইতে চাইলে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখো, বা ল্যাব থেকে যাইতে হলে সিটিআই আছে, বা দুবাই হেলথ অথরিটি ডিএইচ কি যেন একটা লাইসেন্স আছে, ডিএইচ এ লাইসেন্স আছে, এগুলোতে ট্রাই করো। আসলে খোঁজ খবর নাও আগে, যাওয়া খোঁজ খবর খোঁজ নিলে অনেক খবর কিছু নিতে হবে পাবে এই। ইনশাআল্লাহ। রাইট, খোঁজ খবর Information। নিতে হবে। তো আজকের লাইভটা এখানেই শেষ করছি। আমাদের লাইভটা ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ, এবং রায়হানকেও স্পেশাল থ্যাঙ্কস সময় দেওয়ার জন্য, ব্যস্ততম সময় থেকে আমাদের থ্যাংক জন্য ইউ। একটু সময় বরাদ্দ রাখার জন্য, এবং তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি। সে তার আহ, জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে এত কষ্ট করে বাইরে গেছে বাবা মাকে দেশে রেখে, সেটা যেন অবশ্যই পূরণ হয় এবং বাবা মাকে উজ্জ্বল করতে পারে, সেই সাথে আইএসসি ম্যাথস এর শিক্ষার্থীদের জন্য যেন সে অনুপ্রেরণা হতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ওকে, ইউ। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। সবাইকে। ওকে, আল্লাহ হাফিজ।